আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, স্ক্রিনটা আশা করি চলে আসছে। তাহলে গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে যে কোনো একটা মানে টাইম ডোমেনে যদি কোনো কিছু থাকে সেটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কিভাবে নিয়ে যেতে পারি, বা হচ্ছে ল্যাপ্লাস যে ট্রান্সফরমেশনটা আমরা একটু দেখেছিলাম। তারপর সেখান থেকে যে কোনো একটা যদি কন্ট্রোল সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেওয়া থাকে এস ডোমেইনের রেসপেক্টে, সেটাকে কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশনে ডিভাইড করে আমরা হচ্ছে আবার টাইম ডোমেনে ব্যাক করে নিয়ে যেতে পারি, সেই সিস্টেমটাও দেখেছিলাম। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা একটা স্টেট স্পেস নতুন একটা টপিক শুরু করব। নতুন টপিক ঠিক আছে, কিন্তু আগের জিনিস থেকে আর কি, মানে আগের যে ক্লাসগুলো হয়েছে সেখানকার নলেজও আমাদের কাজে লাগবে। তাহলে এখানে যেটা করব আমরা, স্টেট বলতে কি বুঝি? স্টেট বলতে এটার যে একেবারে আক্ষরিক যে মিনিং, যে অবস্থা একটা জিনিস কোন স্টেটে আছে সেটাই বোঝাচ্ছে। তাহলে আমরা যে কন্ট্রোল সিস্টেমটা দেখব, সেই সিস্টেমটা ম্যাথমেটিক্যালি কোন স্টেটে আছে সেটা আমরা যেই জিনিসের মাধ্যমে দেখব, বা যেটার মধ্যে যে স্পেসটার মধ্যে এটাকে নিয়ে আসবো সেটাকে আমরা বলি হচ্ছে স্টেট স্পেস। তাহলে যে কোনো একটা সিস্টেমের যদি স্টেট অফ আ সিস্টেম, এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার হবে যেখানে কিনা কতগুলা ভ্যারিয়েবল থাকবে, এবং প্রতিটা ভ্যারিয়েবল ডিফাইন করবে ওই প্যারামিটারটা কোন স্টেটে আছে। এবং সেই যে ভ্যারিয়েবল গুলা বললাম, ভ্যারিয়েবল গুলাকে আমরা বলি হচ্ছে স্টেট ভ্যারিয়েবল। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা বলতেছি স্টেট বলতে কি বুঝি। স্টেট হচ্ছে যে কোনো একটা সিস্টেমের ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার যেটার মধ্যে কতগুলো ভ্যারিয়েবল থাকবে। তাহলে এটা আর কিছুই না, ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার অফ আ সিস্টেম which contains some state variable. আচ্ছা, তাহলে স্টেট ভেরিয়েবল গুলা কি হবে? স্টেট ভেরিয়েবল গুলা হচ্ছে আমরা ইনপুট হিসেবে যে জিনিসগুলা দিব, মানে ইনপুট যেগুলা, সেইগুলার যে কন্ডিশন গুলা সবগুলাই হচ্ছে আমাদের একটা স্টেট ভেরিয়েবল থাকবে। আচ্ছা, তাহলে সেট অফ স্টেট ভেরিয়েবল বলা হয়েছে, তার মানে হচ্ছে স্টেট ভেরিয়েবল একটা থাকবে না, অনেকগুলা ভেরিয়েবল থাকবে, সেগুলাকে আমরা বলবো হচ্ছে স্টেট। যেমন ধরি আমি এক্স দিয়ে একটা যদি কোনো কিছু স্টেট ভেরিয়েবল বুঝাচ্ছি, তাহলে x1 একটা স্টেট, যেহেতু টাইমের উপর ডিপেন্ড করতেছে তাহলে এখানে ব্র্যাকেটে টি দিয়ে বুঝাইলাম x1 অফ টি। তারপর ধরলাম x2 টি। এইভাবে অনেকগুলা সেট অফ এন নাম্বার অফ সেট থাকতে পারে। এখন এই যে এই প্যারামিটার গুলা, এগুলাকে আমরা বলবো হচ্ছে স্টেট ভেরিয়েবল। আচ্ছা, এখন স্টেট ভেরিয়েবল যেটা থাকবে, স্টেট ভেরিয়েবল হতে পারে, ধরলাম আমি হচ্ছে কোন একটা কারেন্ট, আমি যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিট ধরি, তাহলে এটা কারেন্ট। এখন আমরা দেখছি যে কোন একটা ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ হয় হচ্ছে এল ডিআই ডিটি। তাহলে এখানে দেখা যাচ্ছে কারেন্টটাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, তার মানে কারেন্টের ডেরিভেটিভ। তাহলে এই আই, এটা একটা স্টেট ভেরিয়েবল যদি আমরা ধরি, x1 ধরলাম, তাহলে এই যে ডিআই ডিটি, এটার ডেরিভেটিভটাকে আমরা হচ্ছে অন্য একটা ভেরিয়েবল ধরবো। তার মানে যে কোনো একটা প্যারামিটার যদি কোনো একটা ভেরিয়েবল হয়, তার ডেরিভেটিভটা একই ভেরিয়েবল থাকবে না, অন্য একটা ভেরিয়েবল থাকবে। কিন্তু সেটাকে আমি এটার সাথে রিলেট করতে পারবো। কিভাবে রিলেট করি? আমরা সাধারণত এখানে স্টেট ভেরিয়েবলের ক্ষেত্রে এই ডিফারেন্সিয়েশন যেটা, সেটাকে ডিফাইন করি হচ্ছে এভাবে, এক্স এভাবে লিখি, ডেরিভেটিভ অফ এক্স, ডেরিভেটিভ অফ x1, এটাকে আমরা ডিফাইন করি বা লিখি হচ্ছে এইভাবে, এক্স এর মাথার উপর একটা ডট দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের এটার ডেরিভেটিভ। তাহলে এখন যেহেতু বললাম এটার ডেরিভেটিভটা x2, তাহলে এখানে x1 ডট সমান x2 আরেকটা ভেরিয়েবল ডিফাইন করে নেব। তার মানে যতগুলো এখানে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ টার্ম থাকবে, প্রতিটাকে আমরা আলাদা আলাদা স্টেট ভেরিয়েবল হিসেবে ডিফাইন করব। আচ্ছা, এখন যেহেতু ভেরিয়েবল চলে আসলো, এই স্টেট ভেরিয়েবল গুলা সবগুলাকে নিয়ে আমরা আসলে একটা ভেক্টর তৈরি করি। যেমন আমি ধরলাম যে এখানে আমার একটা ইকুয়েশন আছে, 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। তারপর 3x, এমনি এটা র্যান্ডম একটা ইকুয়েশন লিখতেছি, এটার কোনো এখানকার সাথে রিলেটেড নাই। তো এটাকে আমরা কি করি, এটাকে আমরা একটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি না এভাবে, 2 3 5, 3 - 9 - 6, এটা একটা ম্যাট্রিক্স। তারপর এখানে থাকে হচ্ছে এই যে এই ভেরিয়েবল গুলা এক্স ওয়াই।
এভাবে থাকতে পারে, ইকুয়াল টু হচ্ছে আমাদের এভাবে 0 0। এভাবে আমরা এই যে কোনো ইকুয়েশনকে এখানে লিখতে পারি। তাহলে এখানে যেহেতু এক একটা ভেরিয়েবল নিয়ে আসছি, আমরা যে কোনো একটা সিস্টেমে এই ভেরিয়েবল গুলাকে আসলে ম্যাথমেটিক্যাল যে ফর্মে প্রকাশ করতেছি সবই আসলে ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন গুলাকে আমরা হচ্ছে এভাবে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি। তাহলে স্টেট ভেরিয়েবলের যে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব, প্রতিটা স্টেট ভেরিয়েবলকে নিয়ে একটা হচ্ছে n ডাইমেনশনাল ম্যাট্রিক্স বানাবো। সেই ম্যাট্রিক্সটাকে বলি হচ্ছে আমরা হচ্ছে স্টেট ভেক্টর। তাহলে এখানে শুরুতেই কতগুলো ডেফিনেশন চলে আসতেছে। সব ডেফিনেশন মনে রাখতে হবে না, বাট কোনটার নাম কি সেটুকু মনে রাখলেই চলবে। মানে আমি হচ্ছে হয়তো বা পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসবে না স্টেট ভেক্টর কাকে বলে বা এরকম কিছু আসবে না, বাট এগুলো হচ্ছে ইনিশিয়াল স্টেজে আমাদের পরিচিতি হিসেবে এই সবগুলা ডেফিনেশনটা জানা দরকার। আচ্ছা, তাহলে স্টেট ভেরিয়েবল যেটা, স্টেট ভেরিয়েবল আমরা দেখলাম x1 x2 xn হচ্ছে, এটাকে একেবারে মানে জেনারেলাইজ করে আমি লিখলাম হচ্ছে xi, যেখানে i হচ্ছে 1 থেকে n পর্যন্ত এরকম হইতে পারে। তাহলে এখন xi এর যেই ভেরিয়েবল গুলা সবগুলার এলিমেন্ট নিয়ে আমি একটা n ডাইমেনশনাল ম্যাট্রিক্স বানাবো, সেটাকে বলবো হচ্ছে স্টেট ভেক্টর। তাইলে এটা সংজ্ঞাটা হচ্ছে দ্য সেট অফ স্টেট ভেরিয়েবল। তাহলে স্টেট ভেরিয়েবল গুলাকে আমরা জেনারেলাইজ ফর্মে xit দিয়ে প্রকাশ করতেছি, রিপ্রেজেন্টস দ্য এলিমেন্টস, অথবা বলতে পারি কম্পোনেন্টস অফ n ডাইমেনশনাল স্টেট ভেক্টর। ঠিক আছে, তাহলে স্টেট ভেক্টরটা ধরলাম হচ্ছে xt। তার মানে বোঝা যাচ্ছে স্টেট ভেক্টরটা কি হবে, এটা হবে যতগুলা এলিমেন্ট থাকবে বা যতগুলা স্টেট ভেরিয়েবল থাকবে সবগুলাকে নিয়ে একটা ম্যাট্রিক্সে আমি কনভার্ট করব, ধরলাম xn থাকতেছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন প্রতিবার এই যে টি যে লিখছিলাম, প্রতিবার আমরা টি লিখবো না, কষ্ট করে টি না লিখে আমরা জাস্ট x1 x2 এভাবে লিখে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে xt এখানে আসলে প্রথমে টি লেখা উচিত, বাট আমরা লেখার সুবিধার্থে লিখবো না। লিখবো কিভাবে, x ইকুয়াল টু জাস্ট x1 x2 এভাবে xn এভাবে লিখবো। এটা যে টাইম ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে এমনি হচ্ছে জাস্ট মনে রাখলেই চলবে। ঠিক আছে, তাহলে এই যে এটাকে বললাম হচ্ছে স্টেট ভেক্টর। আচ্ছা, তাহলে এখন স্টেট ভেক্টর গুলা যে একটা কোঅর্ডিনেট সিস্টেমে থাকবে সেই পুরা কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে স্টেট স্পেস। তাহলে আমাদের নেক্সট যে সংজ্ঞাটা সেটা হচ্ছে স্টেট স্পেস। মানে এমন একটা স্পেস, আমি ধরলাম এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এই স্পেসের মধ্যে আমাদের x1 হচ্ছে ধরলাম এখানে আছে, x2 এখানে আছে, যে কোনো জায়গায় থাকতে পারে। তার মানে এমন একটা জায়গা যেই এলাকা জুড়ে আমার প্রতিটা স্টেট ভেরিয়েবল আছে সেগুলাকে আমি বলবো হচ্ছে স্টেট স্পেস। ঠিক আছে, এটা জাস্ট একটা কোঅর্ডিনেট এক্সিস। এখন এখানে ধরলাম x1, x1 যেই বিন্দুতে অবস্থিত, অবশ্যই এটার একটা মানে কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কি করি, এক্স এক্সিসে যত ঘর গেছে ওয়াই এক্সিসে যত ঘর গেছে এটাকে একটা স্থানাঙ্কে প্রকাশ করি। তাহলে এই যে স্থানাঙ্ক যেটা, সেই স্থানাঙ্ক পর্যন্ত যদি আমি মূল বিন্দু থেকে দাগ টানি সেটাকে বলা হয় হচ্ছে স্টেট ট্র্যাজেক্টরি। ঠিক আছে, তাইলে এখানে আমরা যদি এটা ধরলাম পুরাটা হচ্ছে আমার স্টেট স্পেস, যার মধ্যে অনেক ধরনের স্টেট ভেরিয়েবল আছে। এখন স্টেট ভেরিয়েবল এখানে আমি ধরলাম স্টেট ভেক্টর, এখানে একটা এক্স, এখানে x1, তারপর হচ্ছে x2 এখানে। ঠিক আছে, তারপর x3 হচ্ছে আমার এখানে। তাহলে x1 x2 x3 এই পুরাটাকে নিয়ে আমার কি গঠিত, পুরাটাকে নিয়ে হচ্ছে আমার স্টেট ভেক্টরটা গঠিত। আমরা আগেই দেখলাম স্টেট ভেক্টরের মধ্যে প্রতিটা কম্পোনেন্ট থাকবে। এখন এই প্রতিটা পয়েন্ট যোগ করে এখানে যেই একটা এক্সিস বা রেডিয়াসের মতো পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে স্টেট ভেক্টর ট্র্যাজেক্টরি। মানে ওইটার পুরাটার পাথটা নির্ধারণ করতেছে, মূল বিন্দু থেকে কত দূরে এটা অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ স্টেট স্পেস, যে এই পুরা জায়গাটাকে আমরা বলবো স্পেস। তারপর যে কোনো একটা জায়গায় ধরলাম স্টেট ভেক্টর একটা আছে, প্রতিটা স্টেট ভেক্টরকে নিয়ে আমার স্টেট যে ইয়াটা, সরি, প্রতিটা স্টেট ভেরিয়েবল নিয়ে যে স্টেট ভেক্টর অবস্থিত সেটার ইয়াটাকে বলতেছি হচ্ছে স্টেট ভেক্টর ট্র্যাজেক্টরি। ঠিক আছে, এবং এগুলাকে নিয়ে একটা ইকুয়েশন বানাবো। এখন আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা কন্ট্রোল সিস্টেমের জন্য একটা স্টেট ইকুয়েশন দাঁড় করানো। ঠিক আছে, তাহলে প্রতিটা কন্ট্রোল সিস্টেম ইজ রিপ্রেজেন্টেড বাই আ স্টেট ভেরিয়েবল।
এখন আমাদের টার্গেট হবে এই স্টেট ইকুয়েশন গুলা বের করা। এতদিন আমরা যে রিডাকশন ডায়াগ্রাম দেখছি, ব্লক ডায়াগ্রাম দেখছি, স্টেট ইকুয়েশন থেকে সবগুলাতে পৌঁছানো যায়, এমনকি ওই ডায়াগ্রাম গুলা থেকে আবার স্টেট ইকুয়েশনে আসা যায়। এখন স্টেট ইকুয়েশনে এসে আমরা হচ্ছে স্টেট যে ম্যাট্রিক্স গুলো আছে ওই ম্যাট্রিক্স গুলা বের করি। ম্যাট্রিক্স গুলা বের করার পর আমরা একটা সিস্টেম সম্পর্কে আইডিয়া পাই, এটার স্টেবিলিটি কেমন হতে পারে বা এটার এরর কতখানি হতে পারে, এরকম আরো হচ্ছে ডিজাইনিং যে ক্রাইটেরিয়া গুলো আছে এই ক্রাইটেরিয়া গুলো সেট করতে পারি। তাহলে আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হবে প্রতিটা যে কোনো একটা সিস্টেমের জন্য স্টেট ইকুয়েশন কিভাবে ডেভেলপ করা যায় সেটা হচ্ছে দেখবো। তাহলে স্টেট ইকুয়েশনটা কেমন হবে? স্টেট ইকুয়েশনের আকৃতি হয় হচ্ছে এই যে এরকম। এখানে একটা ডেরিভেটিভ থাকবে, ধরলাম যে কোনো একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের ডেরিভেটিভ। তারপর এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা ম্যাট্রিক্স। এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম। এই যে ইকুয়েশন দিয়ে যেটা বুঝাইছিলাম, এখানে 2, 3, 5 এরকম কোএফিসিয়েন্ট আছে, এটার সাথেও তো এরকম নানা ধরনের কোএফিসিয়েন্ট থাকবে। তাহলে সেই কোএফিসিয়েন্ট গুলাকে নিয়ে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালুর একটা ম্যাট্রিক্স থাকবে, সেটা লিখলাম আমি হচ্ছে এ দিয়ে। তারপর সেই ভেরিয়েবলটা থাকবে, তারপর আরেকটা এরকম ম্যাট্রিক্স থাকবে, এবং এটা হবে আমাদের ইউ হচ্ছে ইনপুট। আমি সবগুলোর পরিচিতি লিখে দিচ্ছি। আর এখানে আরেকটা ইকুয়েশন হবে আউটপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট ইকুয়েশন, এটা হচ্ছে আউটপুট ইকুয়েশন। আউটপুট ইকুয়েশনেও এরকম সি আর ডি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স, আর এক্স হচ্ছে আমার যে যতগুলা ভেরিয়েবল এর উপর ডিপেন্ড করতেছে সিস্টেম, প্রতিটা ভেরিয়েবল, ইউ হচ্ছে ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট। তাহলে প্রতিটার পরিচিতি একটু আমি লিখি এখানে। এখানে আমাদের এক্স হচ্ছে যে কোনো একটা স্টেট ভেক্টর। স্টেট ভেক্টর বলতে ওইটার অনেকগুলো এলিমেন্ট আছে, x1 x2 এরকম থাকতে পারে। আর এক্স ডট, এটা আমি আগেই বলছি, এটা হচ্ছে ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু টাইম, যে নর্মালি আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। ওয়াই হচ্ছে আমার আউটপুট, ইউ হচ্ছে ইনপুট অথবা কন্ট্রোল ভেক্টর। কন্ট্রোল ভেক্টর কেন আমরা বলি? কারণ আমরা এটাই জানি যে ইনপুট হিসেবে ওই জিনিসটাকে দেই যেটাকে আগে আমরা কন্ট্রোল করি। যেমন টেম্পারেচার কন্ট্রোল করতে গেলে একটা ফিক্সড টেম্পারেচার ইনপুট হিসেবে আগে দিয়ে রাখি। আচ্ছা, আর ম্যাট্রিক্স গুলার নাম লিখি। এ কে বলা হয় হচ্ছে সিস্টেম ম্যাট্রিক্স, বি কে বলা হয় হচ্ছে ইনপুট ম্যাট্রিক্স, সি হচ্ছে আউটপুট ম্যাট্রিক্স, আর এখানে ডি হচ্ছে আমাদের যদি কোনো ফিডব্যাক থাকে ফরওয়ার্ড এ, তাহলে এটাকে বলা হয় হচ্ছে ফিড ফরওয়ার্ড ম্যাট্রিক্স। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ডিটা দেখা যায় থাকে না, যদি ফরওয়ার্ড ফিডব্যাক কোনো কিছু থাকে তাহলে আমাদের ডিটা হচ্ছে এখানে এক্সিস্ট করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের স্টেট ইকুয়েশনের চেহারা এবং প্রতিটার পরিচিতি। আমরা যে কোনো একটা সিস্টেমের জন্য এরকম স্টেট ইকুয়েশন কিভাবে আঁকে সেটা দেখবো। তো আমরা শুরু করব হচ্ছে খুবই সিম্পল একটা ইলেকট্রিক্যাল সিস্টেম নিয়ে, যেটা হচ্ছে সিরিজ আরএলসি। তাহলে এটা একটা এক্সাম্পল হিসেবেই দিচ্ছি আমি। এক্সাম্পল কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড স্টেট ইকুয়েশন of a series RLC circuit. ঠিক আছে, তাহলে সিরিজ আরএলসি সার্কিট কিরকম হয়? এখানে একটা হচ্ছে ইন্ডাক্টর থাকে বা এল, আর হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এল হচ্ছে ইন্ডাকটেন্স, সি হচ্ছে ক্যাপাসিটেন্স। তাহলে একটা ইন্ডাক্টর থাকবে, একটা রেজিস্টর থাকবে, একটা হচ্ছে ক্যাপাসিটর থাকবে। তো সিরিজে যেহেতু এই তিনটা এলিমেন্ট উল্টাপাল্টা করলেও সমস্যা নাই, মানে আগে পরে লিখলে সমস্যা নাই, তিনটা হচ্ছে এরকম সিরিজে থাকলেই যথেষ্ট। এখানে আমাদের একটা সোর্স থাকবে, আর এখানে এভাবে সার্কিটে থাকবে। সোর্স হিসেবে কি থাকে? সোর্স হিসেবে আমাদের একটা ভোল্টেজ সোর্স থাকে, এটার মান ধরলাম এল, এটার মান আর, এটার মান হচ্ছে সি। আচ্ছা, এখন তাহলে স্টেট ইকুয়েশন যেহেতু বলা হলো, এখানে আমাদের আরেকটা জিনিস বলে দিলে, মানে কোয়েশ্চেন অনেক সময় বলে দেওয়া থাকে আবার বলে দেওয়া থাকে না। যেমন আমরা আউটপুটটা কোথায় নেব? আউটপুট বলতে এখানে কি বোঝাচ্ছি? আমি এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করলাম, আমি ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ পাইতে পারি, রেজিস্টরের অ্যাক্রসেও ভোল্টেজ পেতে পারি, ক্যাপাসিটরের অ্যাক্রসেও ভোল্টেজ পেতে পারি। এখন আমি যে কোনো জায়গা থেকে আউটপুট নিতে পারি, আমার যেটা দরকার আমি সেই জায়গা থেকে আউটপুট নিব। তো আমি এখানে ধরতেছি এই উদাহরণটার জন্য এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমার এখানে আউটপুটটা। ঠিক আছে, তাহলে এখানে যদি ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হয় ভিসি ধরলাম, সেটা হচ্ছে আমার এখানে আউটপুট।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট ধরলাম এই জায়গায় যে ভোল্টেজটা। তাহলে এখন এটা যে আউটপুট, প্রতিটা ইনপুট এবং প্রতিটা আউটপুটকে আমরা স্টেট ভেরিয়েবল ধরবো। তাহলে এখন এখানে সলিউশনে আসি। সলিউশনে ফার্স্টে আমাদের ডিফাইন করতে হবে ওই যে স্টেট মানে স্টেট ভেরিয়েবল কোনগুলা, x1 x2 এগুলা কতগুলা আছে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে আমাদের ভিসি যেহেতু নিছি আমি, তাহলে ভিসি কে আমাদের একটা স্টেট ভেরিয়েবল হিসেবে রাখতে হবে। তাহলে লেট ভিসি ইকুয়াল টু ধরলাম হচ্ছে x1, এটা হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল। ঠিক আছে, এখন আর কি হইতে পারে, আরেকটা স্টেট ভেরিয়েবল হইতে পারে এল এর অ্যাক্রসে আর এর অ্যাক্রসে, বাট এখানে ধরলাম যে এই কোয়েশ্চেন আমাদের বলে দেয় নাই এগুলোর অ্যাক্রসে নিতে, তাই আমরা নিব না। কিন্তু একটা জিনিসকে অ্যাভয়েড করা যাবে না, সেটা কোনটা, সেটা হচ্ছে এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে। এখন এটা যেহেতু সিরিজ সার্কিট, আমার পুরো সার্কিটের যে মেইন কারেন্ট সেটাই অ্যাকচুয়ালি এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তাহলে আমি ধরে নিলাম যে এটার মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটার মান হচ্ছে আইটি। ঠিক আছে, তাহলে এখন এই আইটিটাকে আমার অন্য একটা ভেরিয়েবল ধরে নিতে হবে। তাহলে আমি ধরলাম হচ্ছে এখানে আমাদের আই, যেটা এই প্রতিটার ব্র্যাকেটে টি দেওয়া দরকার, বাট আমি হচ্ছে লেখার সুবিধার্থে দিব না আর কি। তো আই ইকুয়াল টু x2 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই যে আমাদের স্টেট ভেরিয়েবল মিনিমাম যেই কয়টা দরকার সেই কয়টা আমাদের ডিফাইন করা হয়ে গেছে। এখন আমরা ইকুয়েশনে যাব। এখন ইকুয়েশনে যেতে গেলে দেখতে হবে এই সিস্টেমটার মধ্যে কোন ইকুয়েশন কাজ করতেছে। তাহলে যেহেতু আমি একটা নর্মাল ইলেকট্রিক্যাল সার্কিট আঁকছি, এখানে নর্মাল হচ্ছে কিরশফ ভোল্টেজ ল বা কারেন্ট ল দিয়ে যে কোনো একটা ইকুয়েশন হইলেই হবে। তাহলে এখানে আমি কোন ইকুয়েশনটা পাচ্ছি, এই একটা লুপে আমরা জানি হচ্ছে ভি ইকুয়াল টু কেভিএল অ্যাপ্লাই করতেছি, কিরশফ ভোল্টেজ ল। তাহলে ভি ইকুয়াল টু হবে হচ্ছে এই ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ লিখলাম ভিএল, তারপর হচ্ছে আমাদের রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ যেটা লিখলাম ভিআর, এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ। আচ্ছা, তাহলে এখন ভিএল ভিআর ভিসি এভাবে তো রাখা যাবে না, আমাকে এগুলাকে আই এর মানে আই এর রেসপেক্টে প্রকাশ করতে হবে, যেহেতু আমি আই এটাকে নিছি। ভিসি আমি রাখতে পারি চাইলে, তারপরও আমি হচ্ছে বাকি জিনিসগুলাকে আই এর রেসপেক্টে প্রকাশ করব। তাহলে এখানে ভিটা কিন্তু আমি হচ্ছে ইনপুট দিচ্ছি, এই ভিটা কিন্তু আমার জানা। তাহলে ভি মানে হচ্ছে আমার ইউ। ভিএল যেটা, ভিএল মানে ইন্ডাক্টরের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে। এখন এখানে আমাদের একটু ইন্ডাক্টর ক্যাপাসিটরের নলেজ দরকার। তাহলে আমরা জানি ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স যদি হয় এল, এবং এটার মধ্যে যে যদি কারেন্ট প্রবাহিত হয় আই, তাহলে এটার মধ্যে যে ভোল্টেজ ড্রপ হয় সেই ভোল্টেজ ড্রপটা হচ্ছে এল ডিআই ডিটি। এটা একেবারে পিওর হচ্ছে ইলেকট্রিক্যালের ব্যাকগ্রাউন্ডের নলেজ, বাট সবাই আশা করি এটা কোনো না কোনো সময় পড়ছি। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স থাকে, যেটাকে আমরা সি দিয়ে লিখি, এবং এক্ষেত্রে আমাদের ভোল্টেজটা হয় হচ্ছে 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি, অথবা এভাবে লিখি আমরা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে আই যাচ্ছে সেটা হচ্ছে সি ডিভি বাই ডিটি, এভাবে লিখি আর কি। তো এখান থেকে এই ইকুয়েশনটা আসে। আচ্ছা, আর রেজিস্টরের জন্য কি, এটা নর্মাল হচ্ছে ওহমস ল। রেজিস্টরের রেজিস্ট্যান্স যদি হয় আর, তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে আইআর। তাহলে এখানে আমরা এটাই মানে এটাই এখন রিপ্লেস করব। ভিএল বা ইন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজ সেটাকে লিখবো এল ডিআই ডিটি, ভিআর লিখবো হচ্ছে আইআর, আর ভিসি হচ্ছে লিখবো 1/c আইডিটি। অথবা এখানে যেহেতু ভিসি কে আমি একটা ভেরিয়েবল নিয়ে হিসেবে ট্রিট করতেছি, আমি ভিসি কে রিপ্লেস না করলেও সমস্যা নাই। তো যেটাকে আমি ভেরিয়েবল নেবো সেটাকে রিপ্লেস করবো না, বাকি সবকিছুকে রিপ্লেস করবো। তাহলে আমরা আবার ওই ইকুয়েশনটাকে এখানে লিখি। ইউ ইকুয়াল টু ছিল হচ্ছে সরি ভিটি, এবার এল ডিআই ডিটি, তারপর হচ্ছে ছিল হচ্ছে আর আই, আর হচ্ছে ভিসি কে ভিসি রেখে দিলাম। তাহলে এখন এটা হচ্ছে ইনপুট যে ভোল্টেজ সোর্সটা, এটা রেখে দিলাম এল। এখন ডিআইডিটি আমরা স্টেট স্পেসের ক্ষেত্রে দেখছি কোন একটা ভেরিয়েবল যদি হয় x1, তাহলে x1 এর যে ডেরিভেটিভ সেটাকে আমি আবার নতুন একটা ভেরিয়েবল নিই। তাহলে এখানে আমাদের আইটা একটা ভেরিয়েবল, আই হচ্ছে নিজেই একটা ভেরিয়েবল, আই সমান x2 নিছি। তাহলে এটার যে ডেরিভেটিভ ডিআইডিটি এটা হবে হচ্ছে x2 ডট। তাহলে এখন এই জায়গায় আমরা লিখবো হচ্ছে x2 ডট। আচ্ছা, তারপর আর
আর মানে এল আর এবং সি এগুলো তো সব কনস্ট্যান্ট, তো এগুলা হচ্ছে আমাদের ওই সিস্টেম ম্যাট্রিক্স এর মধ্যে আসবে, এগুলো জাস্ট ভ্যালু। আর আই এর মান হচ্ছে আমার x2, আর ভিসি সমান আমরা লিখছি হচ্ছে x1। তাহলে এখানে অলরেডি আমরা একটা এই যে এক্স ইকুয়াল টু এ প্লাস এ এক্স প্লাস বিইউ এই আকৃতির একটা ইকুয়েশনে নিয়ে আসার চেষ্টা করব। তার মানে যেখানে আমার ডেরিভেটিভ টার্মটা আছে এটাকে এক সাইডে নিয়ে আসবো, বাকি সবকে অন্য সাইডে নিয়ে যাব। তাহলে এখন এখানে যেটা করতেছি, আমি এই টার্মটাকে আলাদা করার চেষ্টা করতেছি। তাহলে জাস্ট এখন অ্যালজেব্রিক ক্যালকুলেশন, প্রতিপক্ষকে এল দিয়ে ভাগ করে দেই। ইউ বাই এল সমান এখানে থাকে x2 ডেরিভেটিভ, তারপর আর বাই এল, মানে উভয় পক্ষকে আমি এল দিয়ে ভাগ করে দিচ্ছি, এখানে 1/l x1, এবং এটাকে আলাদা করে নিয়ে আসবো। তাহলে x2 কে যদি আলাদা রাখি, এই সবগুলা জিনিস এই পাশে চলে আসবে, এখানে থাকতেছে ইউ বাই এল মাইনাস আর বাই এল x2 মাইনাস 1/l x1। ঠিক আছে, এখন আমি কি করব, এটাকে কোন আকৃতিতে নিয়ে যাব, এক্স ডট ইকুয়াল টু এ এক্স প্লাস বিইউ এই আকৃতি। এখন তাহলে এখানে দেখি x2 ডট ইকুয়াল টু কি থাকতেছে, এ ইন্টু এক্স, এক্স হচ্ছে আমার স্টেট ভেক্টর। স্টেট ভেক্টরের মধ্যে কি থাকে, স্টেট ভেক্টরের মধ্যে থাকে x1 থেকে যতগুলা আমার কম্পোনেন্ট থাকা এখানে মানে প্রেজেন্ট সবগুলা থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে x1 এবং x2 আছে, তাহলে এটাকে একটু আমি সাজায় লিখি সিরিয়ালি, 1/l x1 r/l x2 প্লাস 1/l ইউ, এভাবে লিখলাম এই জিনিসটাকে। ঠিক আছে, তাহলে এখন দেখতে পাচ্ছি যে এই যে এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে কিভাবে লিখতে পারি, আমার হচ্ছে x1 x2 এটা হচ্ছে আমার স্টেট ভেক্টর বা ম্যাট্রিক্স x1 x2। এখন এখানে তাহলে কিভাবে লিখবো, এখানে কিভাবে লিখবো সেটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, আর তাইলে আমি এক কাজ করি, এই ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে রেখে দেই। এখন এক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা তো আমার এক্স ডট, এই ভেক্টরটা, এই ভেক্টরের এই ম্যাথের জন্য আমার কম্পোনেন্ট হচ্ছে দুইটা, একটা x1 আর একটা হচ্ছে x2। তার মানে এক্স ডট এর মধ্যে থাকবে x1 ডট x2 ডট, এই x এর মধ্যে থাকবে x1 এবং x2। তাহলে আমরা কিন্তু একটা ইকুয়েশন পাইছি, x2 ডট পাইছি, x1 ডটের কোনো ইকুয়েশন পাই নাই। তার মানে এখানে আমি যেটা লিখার চেষ্টা করলাম এটা আমি এখনই লিখতে পারবো না, আমাকে x1 ডটেরও একটা ইকুয়েশন আগে খুঁজে বের করতে হবে। তাহলে এখন দেখি, এখন এটা নর্মাল একটা সিরিজ সার্কিট ছিল, এখানে আমার আর কোনো ইকুয়েশন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা কোথা থেকে x1 ডটের ইকুয়েশনটা পাবো, x1 ডটের যে ইকুয়েশনটা সেটা পাবো হচ্ছে এই যে ভিসি, যে জিনিসটাকে আমি রিপ্লেস করিনি সেটার একটা অপশন আছে আমার। তাহলে এখন দেখি, এখানে লিখি, আমরা ওই ভিসি এর নলেজটাকে অ্যাপ্লাই করি। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি যে হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে কাজে লাগিয়ে আমরা কোনোভাবে x1 আনতে পারি কিনা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা দেখলাম যে ক্যাপাসিটরের অ্যাক্রসে যেই ভিসি সেটা হচ্ছে আমাদের 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি। কিন্তু এখানে আমরা জানি যে স্টেট ইকুয়েশনে জাস্ট ডেরিভেটিভ নিচ্ছি, তার মানে এইটা দিয়ে আমাদের কাজ হবে না, আমাদের ডিফারেন্সিয়েশনের যে ইকুয়েশন আছে সেটা লাগবে। তো ডিফারেন্সিয়েশনের ইকুয়েশনটা কি ছিল, ক্যাপাসিটর অ্যাক্রসে কারেন্ট এটা সমান হচ্ছে সি ডিভি ডিভাইডেড বাই ডিটি, এরকম ছিল। তো এখানে ভিসি লিখছি তাই ভিসি দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাবো আই, আই মানে হচ্ছে x2, সি তো একটা কনস্ট্যান্ট জাস্ট ক্যাপাসিটেন্সের ভ্যালু, ডি ভিসি ভিটি, তার মানে ভিসি ছিল হচ্ছে x1, ভিসি ছিল x1, তার মানে এটার যে ডেরিভেটিভ সেটা হবে হচ্ছে x1 ডট, এই যে আমরা x1 ডটের একটা ইকুয়েশন পেয়ে গেছি। দ্যাট মিনস x1 ডট ইকুয়াল টু এখানে হবে 1/c x2। তাহলে এখন দুইটা ইকুয়েশন পাইলাম, x1 ডটের x2 ডটের। তাহলে আমি এখন দুইটা ইকুয়েশন লিখে ফেলি এখানে, x1 ডট সমান হচ্ছে 1/c। আচ্ছা, আর একটু ভালো করে লিখি যেহেতু আমার x1 ও লাগবে, তাহলে এভাবে লিখি 0 ইন্টু x1 প্লাস 1/c ইন্টু x2 প্লাস 0 ইন্টু ইউ। কেন এভাবে লিখতেছি, আমরা এই ইকুয়েশনটার সাথে ম্যাচ করার চেষ্টা করতেছি, x1 থাকবে, x2 থাকবে, ইউ থাকবে। তাহলে যেই জিনিসগুলো নাই সেগুলার কোএফিসিয়েন্ট গুলো 0 দিয়ে দিলাম। আর x2 ডট যেটা পেয়েছি সেটা হচ্ছে মাইনাস 1/l x1 মাইনাস r/l x2 প্লাস 1/l ইউ। তাহলে এখন দেখা যাচ্ছে এই যে এই পুরো টার্মটাই হচ্ছে আমার x ডট, এখানে x1 x2 টা হচ্ছে x,
ইউ তো আছে, আর বাকি যে কোএফিসিয়েন্ট গুলো সেগুলো ম্যাট্রিক্সে নিয়ে যাব। এখন তাইলে কম্বাইনিং ইকুয়েশন 1 and 2 আমরা পাচ্ছি এক্স ডট, একবার এভাবে লিখবো এক্স ডট। এক্স ডট মানে হচ্ছে আমার x1 ডট x2 ডট। আচ্ছা, এখন এটাকে এই যে এই সাইডটুকুকে আগে লিখি, x1 x2 এভাবে থাকবে, আর এই পাশে লিখবো হচ্ছে কোএফিসিয়েন্ট গুলা। তাহলে কোএফিসিয়েন্ট গুলা কিভাবে হয় আমরা জানি, দুইটা ম্যাট্রিক্সের গুণ হচ্ছে এই পাশে একবার হয় এই তীর চিহ্ন বরাবর, আর একটা হচ্ছে এই তীর চিহ্ন বরাবর। তার মানে x1 এর সাথে যেই কোএফিসিয়েন্ট সেটা একবার থাকবে এখানে, x2 এর সাথে কোএফিসিয়েন্ট সেটা একটা থাকবে এখানে। আবার সেকেন্ড x2 ডটের ভিতরে x1 এর যে কোএফিসিয়েন্ট সেটা থাকবে এই জায়গায়, x2 এর যে কোএফিসিয়েন্ট সেটা থাকবে এই জায়গায়। তাহলে এখন আমরা এভাবে লিখি। আচ্ছা, তাহলে x1 এর কোএফিসিয়েন্ট x1 ডটের জন্য 0 0 লিখলাম, x2 ডটের জন্য হচ্ছে 1/c 1/c লিখলাম, আর এখানে হচ্ছে 1/l মাইনাস আছে একটা, এখানে r/l। তাহলে এই যে আমাদের ম্যাট্রিক্সটা লেখা হয়ে গেছে, এটা l আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইউ, তাহলে ইউটাকে আগে লিখে ফেললাম, আর ইউ এর সাথে আমার যেই কোএফিসিয়েন্ট গুলো আছে সেই কোএফিসিয়েন্ট গুলাকে এখন লিখি। x1 ডটের জন্য ইউ এর সাথে আছে 0, তো 0 এখানে। x2 ডটের জন্য ইউ এর সাথে আছে 1/l 1/l এখানে। তো এই যে আমাদের একটা স্টেট ইকুয়েশন ডেভেলপ করা হয়ে গেল। স্টেট ইকুয়েশন যেটার আকৃতি কিনা এই যে এটার মতো, ax প্লাস bu। এখানে তাহলে এই যে এই পার্টটা হচ্ছে আমার a, আর এই পার্টটা হচ্ছে আমার b। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে পাইলাম। এখন যদি আউটপুট আমি ধরে নেই যে লেট দা আউটপুট হচ্ছে ভিসি, তাহলে y ইকুয়াল টু ভিসি, তাহলে y ইকুয়াল টু x1। তাহলে y এর ইকুয়েশনটা আমরা কিভাবে লিখবো? তাহলে y ইকুয়াল টু যেহেতু x1 পেলাম, তাহলে এভাবে লিখতে পারি না, 0 ইন্টু x1, 0 না সরি x1 তো আছে, তাহলে 1 ইন্টু x1 প্লাস 0 ইন্টু x2 প্লাস 0 ইন্টু ইউ। তাহলে এখন এটাকেও যদি ম্যাট্রিক্স আকারে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? 1 0, এখানে থাকবে x1 x2 আর 0 ইউ। সো এটা অত ইম্পর্টেন্ট না, এই স্টেট ইকুয়েশন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটা আপনাদেরকে জাস্ট এমনি আমি এক্সাম্পল দেখালাম যে কিভাবে যে কোনো একটা সিস্টেমের স্টেট ইকুয়েশন আঁকতে হয়। ঠিক আছে? তো এখন ইলেকট্রিক্যাল বাকি এক্সাম্পল গুলা আপনাদের জন্য এত ইম্পর্টেন্ট না। তো আমি জাস্ট আগের ক্লাসে যেগুলা পড়াইছি যে একটা ট্রান্সফার ফাংশন, সেখান থেকে স্টেট ইকুয়েশন কিভাবে আসে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, তো সেটা পড়বো। আর এটা হচ্ছে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানো হলো যে কোনো একটা সিস্টেম হতে পারে, সেটা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, সবগুলাকে হচ্ছে আমরা এভাবে স্টেট ইকুয়েশনের মাধ্যমে আনতে পারবো। ঠিক আছে? তাহলে এখন আমরা এক্সাম্পল 2 তে চলে যাই। এটা হচ্ছে, আমি এখানে এক্সাম্পল 2 লিখতেছি, বাট বইয়ের এটা এক্সাম্পল 3.4। যদিও বইয়ের পিডিএফটা আপনাদের দেই নাই আমি, আমি কেউ চাইলে দিয়ে দিব আর কি, বা ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখানে বলা আছে যে একটা আমার সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেওয়া আছে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে ট্রান্সফার ফাংশন যেটা দেওয়া আছে সেটা, ট্রান্সফার ফাংশন হচ্ছে আমরা লিখি আউটপুট বাই ইনপুট, তারপর হচ্ছে কোনো একটা হর বা লবে কিনে কিছু একটা থাকে, এরকম একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের স্টেট ইকুয়েশন লিখতে বলছে। ঠিক আছে? তাহলে এখন বলছে এখান থেকে স্টেট ইকুয়েশন বা এটার হচ্ছে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন বের করতে। তো আমি বইয়ের ভাষায় লিখতেছি ফাইন্ড স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। তো এটা মানে এটাই, জাস্ট ইকুয়েশনটা বের করা। ওকে, তাহলে এখন এটা আমরা এই ইকুয়েশনটা কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করব, বা এটার ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম কিভাবে আঁকবো সেটা এখন দেখি। তাহলে আমাদের এখানে ট্রান্সফার ফাংশনটা হচ্ছে এটা, CS বাই RS 24। আচ্ছা, এখন এটা করতে গিয়ে আমাদের আরেকটা যে আইডিয়া লাগবে, মানে এটা হচ্ছে আমি আগে বলি নাই, বাট মানে এমনি চলে আসলো এই কারণে বলা আর কি। যতগুলা ইকুয়েশনই থাক না কেন, সেই সবগুলা ইকুয়েশন কিন্তু আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন বলতে কি? লিনিয়ার ইকুয়েশন বলতে হচ্ছে আমি যে কোনো একটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলের সাথে মানে লিনিয়ারলি রিলেট করতে পারতেছি। যেমন ধর এই যে এটাই লিখলাম 3x ইকুয়াল টু 2x ইকুয়াল টু 3y, তার মানে x আর y এই দুটা হচ্ছে একটা আরেকটার সাথে লিনিয়ারলি কানেক্টেড। তাহলে এরকম একটা ইকুয়েশনে আমরা নিয়ে আসি, তারপরেই হচ্ছে স্টেট ইকুয়েশনে নিয়ে আসি।
কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার এস কিউব থাকে, এস স্কোয়ার থাকে, তাহলে তো এটা লিনিয়ার ইকুয়েশন না। এখানে আমাদের পাওয়ার আছে, এটা হতে পারে দ্বিঘাত সমীকরণ বা অন্য কোনো ঘাতের সমীকরণ। তাহলে সেটাকে কি করি? এই কারণেই আমাদের ডেরিভেটিভটা নিয়ে আসা। আপনাদের মনে আছে কিনা আগের যে ক্লাসগুলা করাইছিলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে বলছিলাম যে যদি ডিফারেন্সিয়েটরের মধ্যে দিয়ে যায়, এখানে যদি একটা ডিফারেন্সিয়েটরের মধ্যে দিয়ে যায়, তাহলে এখানে কি হয়? এখানে একটা এস গুণ হয়ে যায়। তাইলে এখানে দেখা যাচ্ছে এই 26s এটা লিনিয়ার একটা রিলেশনেই আছে, কিন্তু যখনই এটা এস স্কোয়ার হয়ে যাচ্ছে তখন কিন্তু আর রিলেশনটা লিনিয়ার নাই। তাইলে আমি এটাকে লিনিয়ারলি কিভাবে রিলেট করতে পারি? এরভাবে বলতে পারি এস এর সাথে আরেকটা এস গুণ হয়েছে, তার মানে এখানে যদি আমার এই এসটা লিনিয়ারলি রিলেটেড যেই ফাংশনটা, সেটাকে যদি আমি একটা ডিফারেন্সিয়েটরের মধ্যে নিয়ে যাই, তাইলে সেটা একটা এস দিয়ে গুণ হবে। এই কারণেই আমাদের এখানে প্রতিটা ডিফারেন্সিয়েশনের যে ডেরিভেটিভ পার্ট গুলা, প্রতিটাকে আলাদা আলাদা ভেরিয়েবল হিসেবে ডিফাইন করা হয়। কারণ ডিফারেন্সিয়েটরের মধ্যে দিয়ে গেলে একটা একটা করে এস গুণ হয়, সেটা আর লিনিয়ার কানেকশনে থাকে না, প্রতিটা বার একটা একটা ঘাত বাড়তে থাকে। এই কারণে প্রতিবার ডিফারেন্সিয়েশন আমরা যখন করি, প্রতিটাকে আমরা আলাদা আলাদা স্টেট ভেরিয়েবল হিসেবে ট্রিট করি। আচ্ছা, তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা যদি আমরা একটা ভেরিয়েবল হিসেবে নেই, এটা হবে তার ডেরিভেটিভ। তাহলে এটার ডেরিভেটিভ হওয়া মানে এটা যদি এক্স হয়, এটা হবে এক্স ডট, তারপর আবার সেটার ডেরিভেটিভ হবে এস কিউ, সেটা হবে মানে এক্স ডটের মানে ডাবল ডট আর কি, বা দুইবার ডেরিভেটিভ হয়েছে সেই জিনিসটা হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে রিপ্রেজেন্টেশন করি। আচ্ছা, তাইলে এখন এটাকে একটা নর্মাল একটা লিনিয়ার ইকুয়েশনে আনার চেষ্টা করি। সেটা কি করব? আর আর গুণ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে 24 RS ইকুয়াল টু হবে এস কিউব 9s স্কোয়ার 26s 24, এটা ইন্টু সিএস। ঠিক আছে, তাহলে এখন দেখা যাচ্ছে RS এটা আমার একটা ইনপুট, সিএস এটা আউটপুট। তার মানে আমি বলতে পারি এই দুটা আমার একটা ভেরিয়েবল হিসেবে ট্রিট করতে পারি আমরা। তাইলে এখানে কি ধরবো? এখানে ধরলাম যে কোনো কিছু ধরতে পারেন। এখানে আরেকটা ব্যাপার যে স্টেট ইকুয়েশন এক একজনের অ্যান্সার এক এক রকম আসে, বাট এটার মানে কোনো ইউনিফর্ম অ্যান্সার নাই। যে কেউ এটাকে x1 ধরলো, কেউ এটাকে x2 ধরলো, এটাকে x1 ধরলো, এটাকে x2 ধরলো, তারপরও তার ম্যাথ ঠিক হবে, বাট অ্যান্সার একই রকম নাও আসতে পারে। শুধু দেখতে হবে যে প্রতিটার কোএফিসিয়েন্ট গুলো ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তাহলে এখানে আমি ধরতেছি সিএস আমার x1 একটা ভেরিয়েবল। এখন দেখা যাচ্ছে এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, এস কিউ সিএস, তারপর 9s স্কোয়ার সিএস 26s সিএস, আর 24 সিএস। তাহলে এখানে আমি কিভাবে লিখতে পারি? 24 এর সাথে x1 গুণ আছে, কিন্তু এই 26 এর সাথে আবার কি গুণ আছে? x1 ইন্টু এস, তার মানে x1 এর ডেরিভেটিভটা গুণ আছে। ঠিক আছে, তাইলে এখানে আমরা বলতে পারি যে এটা x1। তাইলে এখন ধরলাম x2 x1 এর ডেরিভেটিভ। ঠিক আছে, তার মানে এটা হবে যেই জায়গায় সিএস আছে, এটা হবে এস ইন্টু সিএস, তারপর আবার x3 আরেকটা নিলাম, যেটা x2 এর আবার ডেরিভেটিভ। x2 এর ডেরিভেটিভ মানে এস ইন্টু সিএস, তার মানে এস স্কোয়ার সিএস। ঠিক আছে, এরকম। তাহলে এইভাবে কয়েকটা আমরা ডেরিভেটিভ এখানে পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখন দেখি আমাদের স্টেট ইকুয়েশন গুলা কিরকম হচ্ছে। আচ্ছা, আবার আরেকটা আছে x3 ডট, x3 ডট এস কিউব সিএস। তো এটাকে আমি আর x4 লিখলাম না। আচ্ছা, লিখে রাখি, পরে এটা কাজে লাগবে না, কারণ আমাদের যে কোনো একটা ডট মানে হাইয়েস্ট যেই ইয়াটা পাবো, ঘাতটা পাবো, সেটা ডট নিয়ে আসলেই হবে। আচ্ছা, তাহলে এখন এখানে যে ইকুয়েশন গুলা পাচ্ছি x1 এর জন্য, x1 ডট, x1 ডট মানে কি? x1 ডট মানে x2। তাহলে এভাবে লিখতে পারি 0 ইন্টু x1 প্লাস 1 ইন্টু x2 প্লাস 0 ইন্টু x3 প্লাস 0 ইন্টু ইউ। এখানে ইউ কোনটা? ইউ আমাদের RS যেটা। তাহলে এটা লিখে রাখি, RS ইকুয়াল টু ইউ। আচ্ছা, তারপর আমাদের আরেকটা ইকুয়েশন দরকার, x2 ডটের ইকুয়েশন। আর x2 ডট সমান কি পাইছি? x2 ডট সমান পাইছি x3। তাহলে এটা ওইভাবে লিখে রাখি 0 ইন্টু x1 0 ইন্টু x2
প্লাস 1 ইন্টু x3 প্লাস 0 ইন্টু ইউ। আচ্ছা, x3 ডট সমান কি পাইছি? x3 ডট পাইছি হচ্ছে s কিউব cs। এখন আমরা দেখি x3 ডট সমান আসলে x4 লিখছি, বাট x4 তো আমাদের এই ইকুয়েশনের মধ্যেই নেই, তাইলে কি করতে হবে? এই যে এই ইকুয়েশনটা থেকে আমাদের x3 ডটের কানেকশনটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এগুলাই আগে বলা দরকার ছিল, তারপর আর গুণ করা দরকার ছিল। তো এটা আমি পরে বলে ফেলছি, সমস্যা নেই, এখন আবার রিপিট করব। 24। আচ্ছা, তাহলে এখানে পাইছে হচ্ছে 24 RS। S কিউব CS 9S স্কয়ার CS 26S CS 24 CS। আচ্ছা, তাহলে 24 এর সাথে আর মানে হচ্ছে ইউ ধরছি, তাহলে ইউ নিয়ে নিলাম। তারপর হচ্ছে S কিউব CS, তাহলে S কিউব CS কোনটা? এই যে এটা হচ্ছে আমার x3 ডট, তাহলে এটাকে লিখবো হচ্ছে x3 ডট। তারপর হচ্ছে না, আচ্ছা আরেকটা জিনিস, এখানে একই লাইনের মধ্যে দুই তিনটা হচ্ছে এরকম ডেরিভেটিভ আনা যাবে না, যে কোনো একটাই ডেরিভেটিভ থাকবে, বাকি সবগুলোকে আমি ভেরিয়েবল আকারে লিখব। তাহলে এটা হচ্ছে এস স্কয়ার সিএস। তাহলে এখন উপরে দেখি এস স্কয়ার সিএস মানে আমার x3 ও লিখতে পারি, আমি x2 ডটও লিখতে পারি, কিন্তু এখানে x2 ডট হচ্ছে একটা ডেরিভেটিভ। তো এই ইকুয়েশনের মধ্যে অলরেডি আমি একটা ডেরিভেটিভ লিখে ফেলছি, তার মানে এখানে x2 ডট ব্যবহার করা যাবে না। কোনটা ব্যবহার করব আমরা? ব্যবহার করব হচ্ছে x3। তাহলে এটা হচ্ছে আমাদের 9x3। ঠিক আছে, তারপর 26 রাখলাম s ইন্টু সিএস। s ইন্টু সিএস কি? s ইন্টু সিএস হচ্ছে x1 ডট অথবা x2, কোনটা ব্যবহার করব? x2 ব্যবহার করব, ডেরিভেটিভ একবার নিলে আর নিব না। তাইলে x2 আর হচ্ছে 24 c হচ্ছে x1 নিছিলাম। আচ্ছা, তাইলে এখন এইটার ডেরিভেটিভটাকে আমি একপাশে নিয়ে আসি। x3 ডট সমান হবে হচ্ছে, সিরিয়াল করে একবার লিখতেছি, -24x1 -26x2 -9x3 প্লাস 24u। ঠিক আছে, তাইলে এই যে ইকুয়েশন পেয়ে গেছি আমরা, এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা দুইটা ইকুয়েশন, আর x3 যে ইকুয়েশনটা পাওয়ার কথা ছিল এটা এখন আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এটাই হচ্ছে এই জায়গায় যাবে, এখানে এটাতে যাওয়ার কথা। তাহলে এটাকে আমি দিচ্ছি হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখন এই যে তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম, তিনটা ইকুয়েশনকে আমরা এখন ম্যাট্রিক্স ফর্মে লিখে ফেলবো। তাহলে x1 ডট x2 ডট x3 ডট, বা এটাকে আমি একেবারে x ডট ভেক্টর আকারে লিখে ফেললাম। আচ্ছা, তাহলে এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে x1 x2 x3। এখন আমি এখানে লিখি হচ্ছে সবগুলার কোএফিসিয়েন্ট গুলা। তাহলে এখন দেখি x1 ডটের জন্য, x1 ডটের জন্য কোএফিসিয়েন্ট হচ্ছে 0 1 0, তাইলে 0 1 0। x2 ডটের জন্য হচ্ছে 0 0 1, তাইলে 0 0 1। x3 ডটের জন্য হচ্ছে -24 -26 -9। আচ্ছা, তাহলে এটা গেল। আর বাকিটা হচ্ছে ইউ এর সাথে যেই কোএফিসিয়েন্ট গুলা থাকে সেটা। তাহলে ইউ এর সাথে কি আছে? প্রথমটাতেও 0, তাহলে 0 লিখলাম। সেকেন্ডটাতে 0, সেটাও 0 লিখলাম। 3 নাম্বারটাতে 24 24 লিখলাম। ঠিক আছে, এই যে আমাদের স্টেট ইকুয়েশন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা হচ্ছে যে কোনো একটা ট্রান্সফার ফাংশন থেকে স্টেট ইকুয়েশন লিখতে পারি। ইভেন এটার ব্লক ডায়াগ্রামও এখন আপনি এঁকে ফেলতে পারবেন। ব্লক ডায়াগ্রামটা আমি দেখাই কিভাবে আঁকবো। এখানে দেখা যাচ্ছে যে আমাদের ব্লক ডায়াগ্রাম আঁকার জন্য এই ইকুয়েশনটা দরকার, এই যে এটা, এই যে এটা দরকার। এখানে আমরা হচ্ছে সিএস এর সাথে 24 গুণ হয়ে আর এস এ আসতেছে, তারপর সিএস এর সাথে 26 গুণ হচ্ছে, সাথে আবার এস গুণ হচ্ছে। এস গুণ হওয়া মানে কি? এস গুণ হওয়া মানে হচ্ছে ডিফারেন্সিয়েটরের মধ্যে দিয়ে আসা। আবার এস স্কোয়ার গুণ হওয়া মানে দুইটা ডিফারেন্সিয়েটরের মধ্যে আসা। আর এস কিউব মানে তিনটা ডিফারেন্সিয়েটরের মধ্যে আসা। তাহলে আমরা চাইলেই এটাকে হচ্ছে ব্লক ডায়াগ্রামে আঁকতে পারি। তাহলে এটা কিভাবে আঁকবো? আমি আগে ইকুয়েশনটা লিখি। ওই আগের ইকুয়েশনে আবার লিখতেছি, 9s স্কয়ার 26s 24 cs, শুধু c লিখলাম, 24 r।
ঠিক আছে, তাহলে আর যেহেতু আমার ইনপুট, আর হচ্ছে এখানে যাবে, ঠিক আছে, এখানে হচ্ছে আর যাবে, আর অফ টি যাচ্ছে। ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর যখন দিব তখন কিন্তু অবশ্যই টাইম ডোমেন লিখতে হবে। আচ্ছা, আর হচ্ছে কার সাথে গুণ হচ্ছে? 24-এর সাথে। তার মানে এখানে আমার একটা সিস্টেম থাকবে যেটা ট্রান্সফার ফাংশন হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট 24। আচ্ছা, তারপর আমি এখানে একটা সামেশন দিয়ে রাখলাম যে এখানে যা যা কিছু আসবে ফিডব্যাক সবকিছু যোগ হবে। এরপর এখানে আমার আউটপুট হিসেবে থাকবে হচ্ছে সি। আচ্ছা, এখন সি তে যাওয়ার সময় কোন কোন পথ হয়ে যাচ্ছে? একটা এস কিউ, 1 2 3, তিনবার সে ডিফারেন্সিয়েটরের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আর সমান এইটা। বাট সি থেকে আমি যখন লিখবো তখন এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন হবে, যেটা আমি আগে এঁকে নেই তারপর বলতেছি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিছি আর কি। তার মানে এখানে হচ্ছে সিটি, এখন আমি স্টেট ভেরিয়েবলের আকৃতিতে দেখাই। এটা হচ্ছে আমার ছিল x1, x1 কে আমি হচ্ছে একটা ডিফারেন্সিয়েটরের মধ্যে দিয়ে আনার পর পাইছিলাম হচ্ছে x2। এখন এই পাশ থেকে এই পাশে আনছি, বাট আমার ট্রান্সফার ফাংশন বা ব্লক ডায়াগ্রাম যখন আঁকি তখন কি হয়, ইনপুট থেকে আউটপুটের দিকে যায়। সো এই পাশ থেকে এই পাশে যখন আঁকবো তখন আমি আর ডিফারেন্সিয়েটর রাখতে পারবো না, তখন আমি ইন্টিগ্রেটর দিব। একইভাবে x2 থেকে ডিফারেন্সিয়েটরের মাধ্যমে আসছি x3 তে, দ্যাট মিনস ইনপুট টু আউটপুট এটা আরেকটা ইন্টিগ্রেটর। ঠিক একইভাবে এখানে হচ্ছে আমাদের x3 ডট। ঠিক আছে, তাহলে এখন দেখি সিটি এর সাথে নর্মাল 24 একবার গুণ হয়েছে, তার মানে নর্মালি একটা 24 গুণ হয়ে এখানে সাম হচ্ছে। আচ্ছা, তারপর ডিফারেন্সিয়েটরের মধ্যে পার হওয়ার পরে কত গুণ হচ্ছে? 26। তার মানে এখান থেকে 26 গুণ হয়ে এখানে আসতেছে। এই যে একটা ডিফারেন্সিয়েটর কিন্তু পার হয়ে এসেছি, এই পাশে ডিফারেন্সিয়েটর হওয়ার মানে উল্টা দিকে ইন্টিগ্রেটর। তারপর এখান থেকে কিন্তু যাচ্ছে আবার 9, এবং এই দুইটার মধ্যে যতটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের 24। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ব্লক ডায়াগ্রাম আঁকতে পারি।